আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের কবি এবং লেখকবৃন্দ উপস্থিত হয়েছে। একটি অসাধারণ মুহূর্তকে আমরা বরণ করতে যাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা আমরা পড়াশোনা করেছি, থেকেছি, সেই সমস্ত কবিতা কর্মীদের, লেখকদের একটি অসাধারণ সংকলন গ্রন্থ মতিহারের কবি ও কবিতাকে কেন্দ্র করে আজকে আমরা সমবেত হয়েছি। ভাষায় ভালোবাসায় ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা যুক্ত পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে। 1953 থেকে শুরু করে 2022-23 সাল পর্যন্ত যারা ক্যাম্পাসে ছিলেন, করোনার সময়টায় অপরবর্তী আগে এবং পরের সময়টায়, তাদের সবাইকে একটি ক্যানভাসে একত্রিত করার দুঃসাহসিক স্বপ্ন দেখেছিলেন তিনি কবি নয়ন হাফিজ। আমি তাকে আমন্ত্রণ জানাই, কেন তিনি ভাবলেন যে একটি সংকলন মতিহারকে নিয়ে সাহিত্য সংকলন করবেন, করা যায়। চিন্তাটা কীভাবে আসলো, সেই স্বপ্নের জায়গাটাকে তিনি যদি আমাদেরকে একটু জানান, তারপর আমরা এর বাস্তবায়নের সাথে কঠিনভাবে জড়িত ছিল আজাদ কালাম কবি। সে কী কী দুর্ভোগ পরিস্থিতি ফেস করে এটাকে নিয়ে আসলে এই জায়গাটায় আমরা পরে তার অভিজ্ঞতাটা শুনব। প্রথমে নয়ন হাফিজ। ধন্যবাদ বাবু ভাই, শেখ ফিরোজ বাবু ভাই, আমার একজন প্রিয় মানুষ, এবং ধন্যবাদ যুক্তকে আমাকে এই কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আপনি বলেছেন যে এই মতিহার কবি ও কবিতার চিন্তা ভাবনাটা আসলে কিভাবে। আসলে কোভিডের সময় যখন সারা পৃথিবী অবরুদ্ধ হয়ে পড়ল, তখন আমার সাথে কথা হচ্ছিল প্রায় তারিক ভাইয়ের সাথে, তারিকুল ইসলাম, আজাদ কালাম এবং নিশাদ জাহান রানার সাথে। আরো একটা কারণ ছিল যে আমি 90-এর পরে কখনো আর কবিতা লিখিনি। হঠাৎ করে কোভিড আসার কারণে বোধহয় সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরে আবদ্ধ হওয়ার কারণে হঠাৎ করে কবিতা আসা শুরু করলো। তো আমি জানি না এগুলো কবিতা কিনা। তো আমি গাড়ি চালাতাম এবং ঘুরে বেড়াতাম, হঠাৎ করে একটা করে লাইন মাথার মধ্যে আসতো। আমি বসে গাড়িতে সেলফোনই 10 মিনিট বা 15 মিনিট ম্যাক্সিমাম লিখে ফেসবুকে ছেড়ে দিতাম। তো এটা কবিতা হতো বা কি হতো এটা চিন্তা ভাবনা করে লিখতাম না, এবং আমার কোনো কবিতার কিন্তু শিরোনাম না, আমি লিখতাম, ছেড়ে দিতাম। তখন চঞ্চল, তারিক ভাই, রানা আপা বা অনেকেই, বাবু ভাই, তো নয়ন কবিতা লিখছে, বহুদিন পরে কবিতা লিখছে, আবার আপনি ফিরলেন কবিতার জগতে, এবং নানা কথা বলছিল। তো আমি লিখে যেতাম। তো আমি জানি না একজন খুব ভালোভাবে বিষয়টাকে লক্ষ্য করছে। তো প্রায় 70-80টা যখন লেখা হয়ে গেছে, একদিন তারিক ভাই, তারিকুল ইসলাম, যার কাছে আমার কবিতার হাতে খড়ি হয়, সে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সামনে বসে অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এগুলো সব শেখাচ্ছিল আমাকে, আবার তার কাছে শিখেছি। সে বলল, নয়ন আপনি, আপনার কবিতাগুলো তো খুব ভালো হয়েছে। সে কিন্তু আপনিই বলে সবাইকে যে আপনার কবিতাগুলো খুব ভালো হচ্ছে, আপনি সুন্দর লিখছেন, আমি ফলো করছি, কিন্তু আপনি সবার বই বেরিয়েছে, আপনি বিশ্ববিদ্যালয়ে লিখতেন, আসলে আপনার কোনো বই নেই। আমি বললাম যে তার আমি কবি টবি বা ওইটা না, ওইটা 90 ওইখানে কি লিখতাম টিখতাম ওইটা নিয়ে আর কোনো কিছু না। তো বললো যে না, এটার একটা বই বের হতে হবে। আমি তারিক ভাই, এটা আমি বইয়ের জন্য লিখিনি, এগুলো কি হয়েছে আমি তাও জানি না। তা বলছে না ওইটা কোনো বিষয় না, আপনাকে লিখতে হবে। আমি বলছি এটা দুঃসাধ্য কাজ, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দিতাম, এটা তো 24 ঘন্টার মধ্যে এটা নিচের দিকে কোথায় চলে যেত, হারিয়ে যেত, এবং
এবং এটা খুঁজে পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। তো বললো যে না, এটা করে আপনাকে করতে হবে। সে সকালে একবার ফোন করতো, রাতে ঘুমানো যাওয়ার আগে ফোন করতো, দুপুরবেলা ফোন করতেন তিনি। তো এতবার ফোন করার কারণে আমি একটা অব্লিগেশনে পড়ে গেলাম। পড়ে যে আমি বললাম, তারিক ভাই আমি একটু ফাঁকিবাজ, তো আমি বললাম তারিক ভাই একটা কাজ করেন, ঢাকায় কাউকে পাওয়া যায় কিনা, তাকে আমি আমার ফেসবুকের আইডি দিয়ে দিচ্ছি, ওই ফেসবুকে যে যদি কবিতাগুলোকে ইয়ে করে। বাবু ভাইয়ের সাথেও এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে ওই সময়, যে কবিতাগুলোকে যদি নিয়ে এসে একসাথে করে যদি, আমি জানি না কয়টা লিখেছি কি হয়েছে। তো তখন উনি বললেন যে না নন, এটা আপনাকে করতে হবে। তো আমি বললাম এটা আমার ক্ষেত্রে দুঃসাধ্য একটা কাজ, আর আমি খুব অস্থির প্রকৃতির, আমি কোনো জায়গায় খুব স্থির থাকি না। তো তার পীড়াপিড়িতে আমি ওই অফিস থেকে এসে, একটা দিক ভালো ছিল যে ওই সময় কোনো কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক কোনো সাংগঠনিক কর্মকাণ্ড ছিল না। তো বাসায় এসে আমি আমাদের ব্যাকইয়ার্ডে বসে ল্যাপটপ নিয়ে ওই খুঁজে 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 বের করে কপি করে মেসেঞ্জারে করে এক জায়গায় জমা করতাম। করে এর মধ্যে 70-80টার মতো কবিতা পেলাম। এগুলো তারিখ ভাই বললাম আপনার কিছু করতে হবে না, আপনি এগুলো পাঠিয়ে দেন আমাকে। তো আমি পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি যে আমাকে বললো যে এটা কোথায়, আমি বললাম এটা রানা আপার ওখানে। তো রানা আপাকে ধরে বাবু ভাই বলে এটা মিলে একটা কম্পাইল করে আমাকে পাঠিয়ে দিল। তো এই সময় এই কথা নানাভাবে হতো, যেহেতু এই সংযোগটা স্থাপিত হয়েছে। হতে হতে তখন বললো, আমরা বললাম যে তারিক ভাই এই তো রাজশাহী ইউনিভার্সিটির যে যারা কবিতা চর্চা করেছে বা ইয়ে করেছে, তো আমরা ইউনিভার্সিটির জন্য কিছু এই জায়গাটায় কিছু একটা করতে পারি কিনা। তখন আলোচনা করতে করতে তারিক ভাই বললো যে তাহলে আমরা এটা করি। যে আমার একটা গুড আইডিয়া যে 1953 থেকে এখন পর্যন্ত, কারণ আমরা কিছুদিন পরে হারিয়ে যাব। তো এই জায়গাটা, আর একটা জিনিস ছিল যে মলয় ভূমি, মলয়দা নাটকের উপরে একটা বই তৈরি করেছে, যে নাট্যচর্চা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিভাবে হয়েছে, এটা একটা বই মলয়দা করেছে। তো বললো যে নাটকের ইতিহাসটা তো ধরা হয়েছে, তাহলে সাহিত্য এবং কবিতার জায়গাটা ধরা, কবিতার জায়গাটা ধরা। ভাই আমি একটু পরে কল করছি। হ্যাঁ, তো এই জায়গা থেকেই কিন্তু এই ভাবনাটা শুরু, যে আমরা তাহলে এটার উপরে কাজ করি। তখন আজাদকে সংযুক্ত করা হলো, চঞ্চলের সাথে আমি কথা বলেছি, বাবু ভাইয়ের সাথে, রানা আপার সাথে কথা বলে এই কাজটা, কিন্তু এই কাজটা ছিল দুঃসাধ্য একটা ব্যাপার। কারণ 1953 থেকে বর্তমান পর্যন্ত এর ধারাবাহিকতা, এবং এটা খুব জটিল ছিল কাজটা, এবং এদেরকে সংযোগ স্থাপন করা। কারণ আমাদের আগের প্রজন্মে তো আমরা তারিক ভাই পর্যন্ত পরে চিনি, তার আগে কারা করেছে, কিভাবে করেছে, ইতিহাস জানা ছিল না। তো এই নানাভাবে তখন চিন্তা ভাবনা শুরু হলো, এবং আজাদ ডেডিকেটেডলি এটার উপরে কাজ শুরু করলো, এবং সে নানাভাবে সঙ্গে তারিক ভাই সহ আমরা একটা মিটিং করে একটা লিস্ট করলাম যে তার মেমোরিতে কতগুলো আছে। বাবু ভাইয়ের সাথে কথা বললাম, রানা আপার সাথে কথা বললাম, বলে বলে এইভাবে কাজটা শুরু হলো। আলটিমেটলি এটা যখন শুরু হলো তখন আজাদ এটা চ্যালেঞ্জ ফেস করা শুরু করলো, এবং আমি ওকে বললাম যে তুমি তো একা এটা করতে পারবে না, কিছু লোক সাথে নাও, নিয়ে এটাকে একটা প্রজেক্ট আকারে নিয়ে এটার উপরে কাজ করো। তো যাই হোক, সব কিছু ফেলে এটার মধ্যেই মনোনিবেশ করলো, এবং এটা যদি আজাদ না হয়ে অন্য কেউ হতো এটা করতে পারতো বলে আমার কাছে ডাউট ছিল, কারণ এটা একটা দুঃসাধ্য ব্যাপার। রানা আপা একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, যেটা হলো যে উনি বলেছেন যে এই বইটা খুব ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট এই কারণে যে আমরা যদি অনেস্ট না থাকি এই তথ্যগুলোর উপরে, তাহলে এটা আমাদেরকে, বিশ্ববিদ্যালয়কে ইম্প্যাক্ট করবে, আমাদেরকে ইম্প্যাক্ট করবে, এবং সবাইকে ইম্প্যাক্ট করবে। সুতরাং এই জায়গাটা বোধহয় আমাদের বেশি বেশি ইয়ে করা দরকার। তো এইভাবে আলটিমেটলি কাজটা শুরু হয়। তো তারপরে বোধহয় এর যে চ্যালেঞ্জগুলো, এগুলো আজাদ এসে ক্লিয়ার করবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
চমৎকার পটভূমি জানা গেল মধুমের কবি এবং কবিতা বইটি কিভাবে তৈরি হলো তার পেছনের কিছু সূত্র নয়ন তার কথার মধ্যে দিয়ে বলে গেছে। এবার এটি বাস্তবায়ন করবার পেছনে যিনি সবচেয়ে বেশি শ্রম এবং সময় দিয়েছেন কবি আজাদ কালাম। শুভেচ্ছা। চ্যালেঞ্জটা আমাকেই নিতে হবে এবং চ্যালেঞ্জ নিতে ভালোই লাগে। আমি আমার জীবনটা চ্যালেঞ্জ নিয়েই কাটিয়েছি। আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ এক একটি চ্যালেঞ্জ। আমি আমার জীবনের কথা বলতে চাই। আমি বলতে চেয়েছি যে এই বইটি রানাবিস যেভাবে জন্মসূত্রটা উল্লেখ করলেন, তো সেখান থেকে একটি ধারাবাহিক গল্প বলার মতো বিষয়। ধারাবাহিক গল্প বলার জন্য যে নয়ন হাফিজ কারণে থাকে আর আমার বাংলাদেশে, তার উপরে আমি আবার দিনাজপুরে থাকি। কিন্তু সুবিধাটা হলো যে ইতিমধ্যে আমরা ভার্চুয়াল জগতে প্রবেশ করতে পারছি। এই ভার্চুয়াল জগৎটি যদি আমাদের হাতে না আসতো তাহলে আরো অনেক দুরূহ হয়ে যেত এই বইয়ের কাজটি। সে যাক, কাজটি নানান রকমের চড়াই উতরাই এবং সময় 3 থেকে 3.5 বছর সময় নিয়ে বইটি হয়েছে। তো যে নয়ন ভাই যেটা বলবেন যে আমরা একটি তালিকা করলাম এবং সত্যি সত্যি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবিদের দীর্ঘ একটি তালিকা খুব সহজে আমরা পেয়ে গেলাম। বিশেষ করে 80-র দশকটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম যেহেতু, যে কারণে এটা কোনো বড় ব্যাপার ছিল না, খুব সহজেই আমরা এটা দেখতে পেলাম। কিন্তু তার আগে 70-এরও আগে এটা কিন্তু আমাদের কাছে মানে এমন একটি জায়গা, এমন একটি জগৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যে সেই সময়কার মানুষগুলি যারা বেঁচে আছেন তারাও কিন্তু এই ফেসবুক বা ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপ এগুলি চালাতে পারেন না অনেকে, যে কারণে তাদেরকে বের করা বা খুঁজে পাওয়া একটা কঠিন কাজ। তালিকা আমরা যখন চাইলাম, তালিকা কিন্তু পেলাম প্রায় 350 কবির নাম, কিন্তু সেখানে কন্ট্যাক্ট নেই, যোগাযোগের কিছু নেই। যে নয়ন ভাই যেটা বললেন যে আমরা কয়েকজন বলতে যে নামগুলি নয়ন ভাই উল্লেখ করেছেন, তো বারবার তাদের সঙ্গে অনলাইনে কথা হয়েছে, বারবার অসম্ভব। এবং সেই সঙ্গে নয়ন ভাই কানাডা থেকে, তারেক ভাই ঢাকা থেকে, রান্নাবা ঢাকা থেকে, কেউ রাজশাহী থেকে, দিনাজপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা ভার্চুয়ালি যোগাযোগগুলো করছি। তো বেশ বের করতে পারছি না কে। আর আমরা কাজটা একটু নিজে কঠিন করে ফেলেছিলাম। সেই কঠিনটা হলো যে আমরা এমন কিছু কিছু তথ্য এখানে সংযুক্ত করতে চেয়েছিলাম, যেটা একটু আগে বাবু ভাই বললেন যে রানা আপা যেটা বলছিল ডিফিকাল্ট, সেটা হলো যে আমরা সঠিক তথ্য উপস্থাপন করতে চেয়েছি। যার লেখাটি আমরা এখানে সংযুক্ত করবো তার অবস্থান কাল, তার গ্রন্থ সংখ্যা, তার সম্পাদিত সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন
তার ইমেল নম্বর, অ্যাড্রেস, তার ফোন নম্বর। অর্থাৎ আমরা যে কোনো একটি বই থেকে বা যে কোনো একটি সংকলন থেকে বা যে কোনো একটি জায়গা থেকে তার কবিতাটা নিয়ে আমরা ছেপে দেব, আমি এই কাজটা করতে চাই। আমি এই কাজটা করতে করতেই যখন মোটামুটি অনেকটা বোঝা হচ্ছে, হঠাৎ দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের কবিতা শিরোনামে একটি সংকলন বের করে দিয়েছে। আমি হকচকিয়ে গেলাম যে তাহলে কি আমাদের আইডিয়াটা চুরি হয়ে গেল। আমি তাৎক্ষণিকভাবে সেই সংকলনটি সংগ্রহ করলাম এবং সংগ্রহ করে আমি দেখলাম যে না, একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন সংকলন থেকে বিভিন্ন বই থেকে একটা বা দুইটা লেখা নিয়ে ছেপে দেয়া, ঢাকা ইউনিভার্সিটি এই কাজটি করেছে। আমরা তো সেই কাজটি করবো না, করতে চাই না, সুতরাং তাদের কাজটা আলাদা একটা। যাক, এভাবে চলছিল কাজটা এবং ক্রমাগত একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে খুঁজছি যাচ্ছি, খুঁজছি যাচ্ছি, খুঁজছি যাচ্ছি, দৌড়চ্ছি। যখন যেখানে যেভাবে পারছি শোধ করে দিচ্ছি। বিস্মিত ব্যাপার হলো আজকেও এই 2025 সালের ফেব্রুয়ারি 24 তারিখে আজকেও আমি এই বইটির জন্য তথ্য কালেকশন করছি। কাবির রেজা নামের একজন কবি, যিনি 70 দশকের শেষের দিকে, আমি অনেক চেষ্টা করার পর তার তথ্য সংগ্রহ করতে পারি। আজকে একদম জীবন্ত এবং তার তথ্য সংগ্রহ করেছে। যাই হোক, তো এইভাবে এই বইটির কাজটি এগিয়েছে এবং এই বইটিতে গদ্যের বড় একটি অংশ আমরা রাখবো। গদ্য আকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য চর্চার ইতিহাস, কবিতা চর্চার ইতিহাস এবং সাহিত্য পত্রিকার ইতিহাস, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য চর্চা পুরোটা যেন এই বইটি ধারণ করতে পারে, এই চেষ্টাটি আমরা করছি। এবং এই চেষ্টাটি করতে গিয়ে গদ্য সংগ্রহের বিপাকে করতে হয়েছে চরমভাবে। কারণ যাদেরকে দিয়ে বা যাদের কাছ থেকে এই গদ্যগুলো আমরা পেতে চেয়েছিলাম, অনেক ক্ষেত্রেই তারা এটা করেন বা করতে চাননি বা করতে পারেন। এবং শেষ পর্যন্ত যারা তারা করতে পেরেছেন, আমাদেরকে সেটাতে সন্তুষ্ট থাকতে হয়েছে। যে কারণে এই বইয়ে এই গদ্যের কাজটাও শেষ পর্যন্ত একটা বিরাট অংশ জুড়ে আমাকেই করতে হয়েছে, যেটা আমার করার কথা ছিল না। সে যাক, এখানে রানা পা লিখেছেন, শহীদ লিখেছেন, লিখেছেন, অনেকে লিখেছেন গদ্য, এবং সবাই মিলে এই গদ্যের দিকটা এদিকে পূর্ণ হচ্ছে। আমি যে জিনিসটি বিশেষ করে বাধাটি বলতে চাই, সেই বাধাটা হলো যে 60-এর দশক এবং 70-এর দশক, যার কোনো না কোনোভাবে যারা বিখ্যাত, যারা খুব আলোচিত, খুব প্রমিনেন্ট, যাদের নানান রকম বই পুস্তক আছে, এবং এইভাবে পেরিয়ে গেল হয়। কিন্তু 2000 সাল থেকে 2020, 22, 23 সাল পর্যন্ত এই যে একদম এই জেনারেশন, নিউ জেনারেশন, বর্তমান জেনারেশন, তো আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছি প্রায় 35 থেকে 40 বছর আগে। তাদের খুব আরেকটি চ্যালেঞ্জ। আবার এই দ্বারস্থ হতে আমি একটি নিউ জেনারেশনে একটি অনেক বড় একটি সংঘবদ্ধ কিছু ছেলে পেয়ে গেলাম এবং তাদের মাধ্যমে এটা সার্বক্ষণিকভাবে আমি নয়নের সঙ্গে যে যোগাযোগটা রেখেছি, তার সঙ্গে বিনিয়োগ করেছি, রানাপার সঙ্গে যোগাযোগ রেখেছি, তার সঙ্গে যোগাযোগ রেখেছি, আমি আহমদ শফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ রেখেছি, আমি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক তার সঙ্গে যোগাযোগ রেখেছি, আমি মনোরমী স্যারের সঙ্গে যোগাযোগ রেখেছি, আমি আপেল আব্দুল্লাহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ রেখেছি। এইভাবে
যেখানে যেখানে যেভাবে যেভাবে বলছে তার সঙ্গে যোগাযোগ রেখে এই কাজটি করতে হয়েছে। এবং শেষ মুহূর্তে এসে যে জায়গাটাতে আমরা থমকে দাঁড়ালাম, যে 3-3.5 বছর পার হয়ে গেছে, আমরা বইটা বের করতে পারছি না, তখন অনেকেই তখন ধরে নিল যে এই বইটার বই হচ্ছে না, কারণ এটা আর সম্ভব না। এবং ধীরে ধীরে আমি আর নয়ন ভাই দুজনে মিলে আমরা একা হয়ে যেতে শুরু করি। তো কাবিতে তো তারপর স্ক্রিপ্ট রেডি করে ফেললাম আমরা। রেডি করে আমরা রানা আপার কাছে যুক্ত থেকে প্রকাশের জন্য আমরা সাবমিট করলাম। এবং রানা আপা যখন এই স্ক্রিপ্টটি বই আকারে ফরম্যাট দেওয়া শুরু করলেন এই কাজটা থেকে, তখন রানা আপা সেটা বলতেছেন যে ঠিক আছে, এই বইটিকে বই করে তুলতে হলে অনেকগুলি কাজ বাকি আছে এবং কয়েক দফা সম্পাদনা এবং সংযোজন বাকি আছে। তাহলে কি করতে হবে? আবার এগুলো করতে হবে, আবার শুরু হলো। তখন এখানে শেখ ফিরোজ বাবু ভাই এবং রানা আপা, এই 3 জন ছাড়া আর কেউ নেই। সবাই ছেড়ে দিয়েছে, কারণ ওরা ধরে নিয়েছে যে বইটি হবে। আর ওই যে প্রথম যেটা বলতে শুরু করলাম যে চ্যালেঞ্জ ভালোবাসি, কারণ আমি ম্যাগাজিন করার লোক, সেই ট্রেনিংটা আমার সেখানে হয়েছে, ছেড়ে দেব। তারপরে এই রানা আপা, শেখ ফিরোজ বাবু ভাই আর কানাডায় মিলে আমাদের আবার দ্বিতীয় যাত্রা শুরু হলো, বইটাকে মানে পাণ্ডুলিপিটাকে বইয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বলবো এখানে এই জায়গাটাতে আজকে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, ঝকঝকে সুন্দর একদম সাজানো গোছানো একটি বই, এই ঝকঝকে তক্তকে সাজানো গোছানো এই বইটি আমার মনে হয় সম্ভব হতো না যদি সরাসরি রানা আপা হস্তক্ষেপ না থাকতো। আমি সাংঘাতিকভাবে রানা আপাকে কৃতজ্ঞতা জানাবো। এবং তিনি আমাকে সেই ডিসেম্বরের এবং জানুয়ারির ঠান্ডায় দিনাজপুরে, যারা দিনাজপুরের মধ্যে বসবাস করে আমরা জানি, এই 400 পৃষ্ঠার একটি বই 1 সপ্তাহের মধ্যে প্রুফ দেখে পাঠানো, একবার নয়, দুবার নয়, বোধ 4 বার, 4 সপ্তাহে এই কাজটা আমাকে করতে হচ্ছে। রানা এই কাজটা আমাকে করিয়েছে এবং যেখানে যেখানে তিনি মার্ক করে দিয়েছেন, এটা এই করো আবার বলেছি, এটা এই ঢোকাও আবার ঢুকেছি, এটা অমুকটা নেও আবার নিয়েছি, এটা করো আবার সেটা করেছি। এইভাবে এর পরিবর্তন এসেছে। তারপরে এই বইটি আলোচনা দেখেছে। এখন আপনাদের প্রত্যেকের হাতে এই বইটি গেছে। আপনারা যারা বইটা হাতে পেয়েছেন, আপনারা যেগুলো দেখবেন কি হয়েছে কি হয়নি, আর কতটুকু ব্যর্থতা আছে, কতটুকু কৃতিত্ব আছে। তবে আমি জানি বইটার মধ্যে এখন অনেকেই বাদ আছে। আমি প্রায় 220-25 জনের মতন সংযুক্ত করতে পেরেছি, বইটি পারিনি। আর আমার ইচ্ছা আছে যে এই বইটির দ্বিতীয় সংস্করণ উচিত, যদি সম্ভব হয় দ্বিতীয় সংস্করণ করব একটা আশা সংবিধান। খুব ভালো লাগলো যে কবি আজাদ কালাম এই বইটি সম্পাদনা করতে গিয়ে যেরকম বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং চ্যালেঞ্জগুলো
একটার পর একটা ধাপে ধাপে মোকাবেলা করেছেন, সেই কথাগুলি বললেন। আজাদ কালাম এবং নয়ন হাফিজ দুজনেই বইটির সম্পাদক। তাহলে একজন প্রকাশক তো আছেন, কবি নিশাত জাহান রানা। সম্পাদকের আড়ালে সম্পাদক থাকেন, সংগঠকের আড়ালে সংগঠক থাকেন, নির্মাতার আড়ালে নির্মাতা থাকে। রানা হচ্ছেন তাই। এখন বইটির সাথে আমিও জড়িত ছিলাম নেপথ্যে। রানার সম্পর্কে আমি এই কথাটি বলতে চাই যে একটা প্রকৃত সম্পাদকের যে দৃষ্টিভঙ্গি থাকে, যে অনুসন্ধান থাকে, যে প্রজ্ঞা থাকে, নির্মোহ অনুশীলন থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, সবই তার। মাঝে মাঝে আমার তাকে নিষ্ঠুরও মনে হয় সম্পাদনার কাজটুকু দেখলে। কোনো রকম ছাড় নেই। তথ্যের ক্রস চেক করবার জন্যে যতবার প্রয়োজন ততবার তার ইনভলভমেন্ট থাকে, এবং যারা প্রকাশনার সাথে জড়িত থাকে তাদের তথ্যের মতামত, এইসব করতে গিয়ে আজাদ যেটা বললো যে বইটা কিভাবে, স্ক্রিপ্টটা কিভাবে গ্রন্থোপযোগী হয়ে প্রকাশ পেল, সেটা আজাদ কিছুটা ধারণা দিয়ে গেছে। আমরা বাকিটুকু শুনে নেব রানার কাছ থেকে। আমি রানা আজকে সকালে যখন অফিসে আসছি অফিস গাড়িতে একটা লম্বা সময় থাকে, তো সেই সময়টাতে খানিকটা সময় পাওয়া যায়। যে কাজটি করে সেটা দৌড়ের মধ্যে থাকতে হয়ে ওঠে না। সেইরকম ইউটিউবে ইন্টারভিউ আসছিলাম রুদ্রপ্রসাদ সেনগুলের, তার দুজনেই অভিনয় রুদ্রপ্রসাদ সেন সেই ইন্টারভিউয়ে তিনি অনেক কথা বলছেন। তো এক ভিউয়ার যারা মন্তব্য করেন নাই, সেখানে লিখেছে যে ইন্টারভিউটার নাম হতে পারতো, বলে ঠিক হতো যে তাড়াতে পারবে না। তো কারণ ওই রুদ্রপ্রসাদ যখন দেখছিলেন সাক্ষাৎকার, তার মধ্যে বলছিলেন যে ইন্টারভিউ দ্বন্দ্ব নানান রকম, আমি সবসময় পাল্টা হিসেবে নিজেকে তৈরি রাখতাম, যেটা করবো, যাই দায়িত্ব দেওয়া না কেন আমি করবো, কিন্তু আমি দল ছেড়ে যাবো, মানে আমাকে তাড়াতে পারবে না। তো আজাদের যে এরকম একটা তাড়াতে পারবে না, থামাতে পারবে না, এরকম একটা সংসপ্ত মনোভাব আছে। আগে জানতাম তাতে ওটা জানতাম, ওটা বুঝিনি আর কি। আজাদের বই থেকে পড়েছি আমরা, আর তখন হিস্ট্রি আমরা গেছি পাই, সেই সব একটা কোমল সম্পর্কের ভেতরে একরকম দেখা, লোকজনকে কাজের ভিতরে দেখতে গেলে লোকজনকে আর এক রকমের দেখা হয়। তো সেইটাই কাজটা করতে গিয়ে দেখা হলো। আসলে সত্যি কথা বলতে গেলে আজকে যে পেছনের কথা বলছি আমরা একটু, তো সেই কথাটা বলতে গিয়ে এটা শেয়ার করি। যখন এই কাজটা শুরু হলো, অ্যাকচুয়ালি এটা নয়নের কি বলবো মূল ভাবনা এবং উদ্যোগ, কোন সন্দেহ নেই সে ব্যাপারে। এবং পেছন থেকে নয়ন যথাসম্ভব তার সৌজন্য পরায়ণতা বজায় রেখে কি করে এটাকে এগিয়ে নিয়ে যায়, এই প্রণোদনাটা লাগাতার সব সময় অব্যাহতভাবে চালিয়ে রেখেছে ঠিকই, কিন্তু তার জন্য এটা তো আজাদের হাত দিয়েই সংগ্রামের ব্যাপারটা ঘটেছে। তো আমরা আসলে এই গ্রুপের মধ্যে যারা এখানে আসলে সত্যিকার অর্থে যদি এই ডকুমেন্টটা তৈরির জায়গায় মাস্টারমাইন্ড বলি, তাহলে আমি তারিক ভাইকে বলবো। তারিক ভাই অনেকবার বসে বারবার করে যখন শুরু হচ্ছে আর কি, এই তালিকা করা থেকে শুরু করে কি কি যেতে পারে এর ভিতরে কন্টেন্ট গুলো ভাবা, এই সমস্ত কিছুর মধ্যে একবারে খুব বড় দাগে তার অবদানটাকে বোধহয় সবচেয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এইরকম ভাবে তিনি সক্রিয়ভাবে জিনিসটা করছিলেন।
তো তারপরে আমাদেরকে এর মধ্যে যেহেতু সম্পৃক্ত হয়ে যেতে হলো, আমরা অনেকবার করে মিটিং করেছি ঢাকায়। আজাদ হয়তো জানেও না, আজকে বলছি। তো পেছন থেকে আসলে প্রথম যখন একটা তালিকা চেয়ে মতিহারের কবিদের সকলের কাছে আজাদ আহ্বান জানালো, তারপর আমি নিজেই একটু খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমার বাবুকেও বললাম সে কথাটা, মাকেও বললাম, আরে আজাদ তো দেখছি লোকজনকে এমন ভাবে আহ্বান জানালো, আর সেই আহ্বানে যারা প্রতিক্রিয়া জানিয়ে বলছে ভাই এটা কি করবো ওটা কি করবো প্রশ্ন করছে, সেটা সে যেমন কাটকাট উত্তর দিচ্ছে, তাহলে লোকজন তো আসলে ও তো অনেক জুনিয়র, সিনিয়ররা তো আসলে হয়তো এগিয়ে আসবে না। কিন্তু ভাই বিপদের কথা, কি করা যায়? আসলে আজাদের সকলের মধ্যে, তার ব্যক্তিত্বের মধ্যে একটা ড্রাই স্ট্রিক্ট ব্যাপার আছে। তো সেই জন্য সে কি করে একটু সফট করে কথা বলা যায় লোকের সঙ্গে, সেটা হয়তো না করে কখনো স্ট্রিক্ট একদম এমন ভাবে বলে যেন সেটা কখনো কখনো মনে হতে পারে যে উদ্ধত হচ্ছে নাকি অথবা বেয়াদবি হচ্ছে নাকি। এটা এক একজনের ব্যক্তিত্বের ধরন, যে আমি খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম শুরুতে, বলতে হবে এটা জয়েন্টকে শেয়ার করেছি, তারিমের বলে বাবুকে বলেছি যে আরে অনেকেই তো মনে হচ্ছে কি হয়। তো আমরা তখন নিজেরা অনেকবার বসেছি, কিন্তু আজকে আজাদকে বলছি এই কথা পেছনে, আমরা বারবার বসলাম যে না কিন্তু কাজটা তো হতে হবে, ওকে কি করে সাপোর্টটা দেওয়া যায়। নানান জনের সঙ্গে আমরা কথা বলছি যে এরকম কিন্তু হচ্ছে একটা, ও আছে কাজের দায়িত্বে, এখানে যেন সবাই তাদের যা লেখা দেওয়া বা যা করবে পাঠানো রিলেটেড করে। তো আসলে এই ধরনের একটা গ্রন্থ তৈরি হয়, এবং আমি তো মনে করি যে 5 বছরের নিচে এই ধরনের একটা বড় সংকলন গ্রন্থ হওয়া খুব কঠিন। 3-3.5 বছর লেগেছে বলছি, কিন্তু আসলে 5 বছরের নিচে হওয়া কঠিন, কারণ এত ধরনের তথ্য এখানে জোগাড় হয়, সেগুলোকে যাচাই বাছাই করে এটা যদি একটা একাডেমিক জায়গা থেকে দেখা না হয়, তাহলে এটা গ্রহণযোগ্যতা ভবিষ্যতে খাতে তো আসলে থাকবে না, হবে না। তো সেই জায়গাটায় আজাদ যে লেগে থাকবে এবং করতেই থাকবে, এই যে অনেক মানে পরে তো বুঝতে পারলাম যে না ঠিক আছে, ওর দম আছে এবং সে করে যাচ্ছে। কিন্তু আমরা অনেকবার অনেক রকমের গাইডেন্স ও ফিডব্যাক থেকে দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ যখন পাঠালো তখন তো বললাম যে আজ নিজে বলেছে যে কিভাবে আবার আমি ওকে সমস্ত জিনিস এরকম বলেছি। তো সেটা একটা বড় কারণ যে আমি বারবার নিজে যেহেতু যে কাজগুলো করি সেটা অনেকটা গবেষণা ধরনের কাজের মধ্যে পড়ে। তো সাথে একটা চেষ্টা রেখেছি যেটা আমি নির্মোহ থেকে একটা বিষয়কে দেখা যায় বা ভাবা যায়। তো এই কাজটা যেহেতু একটা বড় কাজ হচ্ছে, সেটা তো যেন সেই চরিত্রটুকু থাকে। আর এটাতে তো আমরা আসলে ফার্স্ট হ্যান্ড এলিমেন্ট কমই পাবো, যে অনেকে চলে গেছেন এইরকম। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন গুলোকে ভেরিফাই করা সবসময় খুব সহজ নয়, অনেক কঠিন। এমন বেশি ছিল যে একজনের একটা কবিতা, ওটা হয়তো তার কবিতাই নয়, হয়তো কোথাও থেকে পাওয়া গেছে, যিনি দিয়েছেন ওই যে বলে হ্যাপি মেসেজ একটা হয়তো তারা কোথাও একটা ছাপা হয়েছিল, সেখান থেকে নিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু যিনি ছেপেছিলেন সেখানেই হয়তো ভুল ছিল, ভ্রান্তি ছিল, ওইটা ভেরিফাই করা হয়নি। তো এরকম ভেরিফাই করার কাজগুলো খুব কঠিন, এবং এখানে এতগুলো লোকের লেখা আছে যে এগুলো সবগুলো ভেরিফাই করা চারটিখানি কথা নয়। এই কাজটা অত্যন্ত ধৈর্যের সঙ্গে আদায় করেছে, আমরা সঙ্গে ছিলাম। তারপরে এই মহাগ্রন্থ তৈরি হয়েছে। সেটি খুব আনন্দের কথা যে অ্যাটলিস্ট বাংলাদেশে ডকুমেন্টেশন ব্যাপারটাই ভীষণ দুর্বল। আর এই আজকের দিনে 2024 আর 25 এসে দাঁড়িয়ে নিশ্চয়ই বুঝতে পারছি ডকুমেন্টেশন শুধু দুর্বল না, যা কিছু ডকুমেন্টেড হয়েছে সেটাকে ধ্বংস করার জন্য আমরা এরকম একটা আগ্রাসী জাতি। তো এখানে ডকুমেন্টেড করে রাখা জিনিসপত্র খুবই কঠিন, কোনো কিছু পাওয়া কঠিন। তো সেইখানে দাঁড়িয়ে এরকম একটা ডকুমেন্টেশন হয়েছে, এটার জন্য নিশ্চয়ই নায়কের মাঝে বিশেষভাবে আমাদের সকলের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখি। আর আমার ব্যক্তিগতভাবে এখনো নিজের কাছে যেটা বলবার, যে আজাদ নিজেও বলেছে যে এরপর পরে সংস্করণ করা, যে এর পরে কিন্তু এর মধ্যে বেশ কিছু এরার থেকে গেছে, যেগুলো এই মুহূর্তেই আমরা জানি, কিন্তু তারপরেও সেগুলো আর যদি নিয়ে আমরা মাথায় ঘামাতাম তাহলে এটা হয়তো আরো বের করতে 2 বছর লেগে যেত। তো সেইটি এইখানে বের করা গেছে, কিন্তু আবার যদি সম্ভব হয় কখনো একটা কাজ বলা সোজা, বলা অত্যন্ত কঠিন, যদি সম্ভব হয় তাহলে আবার যদি পরের সংস্করণ যদি 5 বছর পরে হোক, একটা টার্গেট সামনে রেখে হাতে নিয়ে আরো করা হয়, তাহলে সেটা হয়তো আরো ভালো হবে। যাই হোক, এইটুকু হলো বলবার কথা। আসলে এই গল্পটা এত লম্বা পেছনের, মানে এত দিন রাত ধরে রাত 12টার সময় আজাদকে ফোন
যে মুছে রাখলে কালকে মধ্যে দেখে ফেলতে পারে ওর সাথে এখন যোগাযোগ করো তাকে এটা বলো এগুলি আরো বা ওগুলি নাও নি কেন কিন্তু ওদের কাছে চাও এখনই পাবে। তো আমি নিজেও যাচ্ছি বৌদ্ধদের কাছে কিন্তু একটা নেশার মতো এই কাজের নেশা যার না থাকে সে করতে পারবে না। তো আজ সেই নেশাটা ছিল আছে মনে করি যে ভবিষ্যতে ওই কাছ থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সে কাজ করবে আমাদের সকলের দিক থেকে অনেক অনেক ধন্যবাদ। রানা তো কথা বললো খুবই ভগ্নাংশ পরিমাণ কথা বলতো আর কি। এর আড়ালে অনেক কথাই আছে। তারিক ভাই মূলত ফিলোসফিক্যাল গাইড ছিলেন এই সংকলনে, ইমপ্লিমেন্টিং গাইড কাম পেডিটর। আমরা আজাদের সাথে বসেছি, আজাদ তো আমাদের কাছে সবসময় ছিল না, সেগুলো দেখে যায় নাই করে করে আজাদকে আমরা ডাকলাম, আজাদ এলো, আসবার পরে আমরা মাপকাঠি সামনে নিয়ে আলোচনা কোনো বিতর্ক যেন না আসে যে আমরা যে লেখকগুলিকে সিলেক্ট করছি কোন মানদণ্ডে আমরা তাদের নিচ্ছি। এই করে করে অনেক কথাবার্তা হয়েছে, তর্ক হয়েছে, যুক্তি হয়েছে, সিদ্ধান্ত এসছে, এই করে করে সবকিছু করে একটা পর্যায়ে গেল শঙ্কর মতিহারের কবি ও কবিতা। তারপর যেদিন বেরোলো সেদিন আমরা হাম ছেড়ে বিশাল একটা কথা। এটা তখন রানাকে তাদের দেখে তো স্মরণ করে বলছিলাম ও হৃদয় এডিটর, তথ্য ক্রস চেকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত অথেন্টিক না হয় ততক্ষণ পর্যন্ত ছাড়তে চায় ছাড়ে। এইটার পিছনে অনেকগুলি ঘটনা আছে যেগুলি ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে কাছে থাকবার কারণে আমার দেখা হয়েছে। একটা বই পিছনে ব্যবহার অনেক যন্ত্রণা থাকে, কিছু সামনে দেখা যায় কিছু দেখা যায় না, যারা করে তারা সেই যন্ত্রণাগুলো মধ্য থেকে আমাদের যে আনন্দের ফলাফল প্রাপ্তির ফলাফল স্বপ্ন দেখেছিল, আজাদ মূল দায়িত্বটা পালন করেছে, তারিক ভাই ছিল, রানা ছিল, সম্পাদনা করলো, রানা প্রকাশন করলো, লেখকরা লিখলেন। এইরকম একজন লেখক তাকে লোকজন বলতো, তারও ধারণা আমাদেরও শোনা এই ক্যাম্পাসের কৃষ্ণ চঞ্চল আশ্রাম, চঞ্চল সার্জন, ওর একটা কবিতা আছে, সেই কবিতাটা পড়তে পারে অথবা যদি কিছু বলতে চায় শুভেচ্ছা জানিয়ে সেটাও বলতে পারে না। আসল চঞ্চল হচ্ছে কালকে আমার আদালতের সাথে দেখা হলো, দেখা হয়ে বলছে এরকম অনুষ্ঠান তখন খবরটা আসবে ভাইকে দেখা যাবে খবর আসবে ভাইকে যেতে হবে সেই তারপরে অনুষ্ঠান তারপরে মধ্যে যখন শুনি রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন শুনি একসাথে 7 বছর অনেক স্মৃতি মনে পড়ে, আমাদের স্মৃতি, ইচ্ছা স্মৃতি, ভালোবাসার স্মৃতি মনে পড়ে। সেই জানে আমি এসেছি পরিবার চলছে, পরিবারের সঙ্গে পালন করি, পরিবারের বাইরে যেহেতু মেলা কেন্দ্রিক আমাদের একটা আলাদা উৎসব চলে, ওই বই বেরোনোর কারণে গ্রীষ্মের মেলায় ঢুকলে দেখতে দেখতে হঠাৎ হয়ে যায় আমাদের। তার ভিতরে চলে এসেছি দুটো কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে জানে নয়ন ভাই এবং আজাদ যে দুই সাথে সাধন করেছে আমি কিন্তু পারতাম না এই বই বের করা এত সময় আয়োজন এই ধৈর্য আমার নেই। নয়ন থেকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাবু ভাই যা করেছে বইটার ভেতরে সব জায়গা আমাকে বলতো
কারণ যখন মাদ্রাসায় ফোন দিত, তাই ভাই ফোন দিত, তারা সবকিছু আমাকে ফোন সবসময় খোঁজ দিতে পারে, যেহেতু এই তথ্যটা আমাকে দেয়, এই তথ্যটা আমাকে দেয়, এই কথাই সত্যি যতটুকু সহযোগিতা করতে এবং ওইটাকে আলোর মুখ দেখতে পেরেছে। এবং একটা কথা আছে, ও লিখে দেয়, হ্যাঁ, যে আমি আমার অমুকের কাছে কি তর্ক, আমি পরে বললাম বন্ধু তুই যে গেছি আমি অমুকের কাছে কি তর্ক করে বসে করা যাবে, তারপরে কিন্তু জানা যায় সমস্যা বই হবে না জীবনে, এই বিষয়ে তার নাম কেন দিয়েছি, বলছে আমি তো জানি না, হ্যাঁ আমি তো তুই তো আমার নাম দিস, তোর নাম দিতে এটা কোনো ব্যাপার না, আমি তো যাদের নাম দিয়েছিস আমার সঙ্গে তো বলবো এখানের নাম দিয়েছি তারা ওপেন করে দেয়, আমার সাথে দেখা দর্শক সঙ্গে দেখা একাতে ওপেন হলে জীবনে বেরোবে না, হ্যাঁ, 1 বছর 2 বছর পারে এই বইটি কখনো বের হয় এমন কথা বলে, তাদের নাম দিয়েছি বিশেষ বিতর্কের কাছে, কি করে বিশেষ বিতর্ক করছি এরকম এই বলে বেড়াচ্ছে, এত কিছু মাথায় নিয়ে, হ্যাঁ, ওইসব কথা তো রাজনীতি করিনি, হ্যাঁ, আরো কি বলে বন্ধ করে বলা বলেছি, তারপরে চুপ থাকবে কি হয় তাই না, ঠিক আছে, এর ভিতরে তো আমি রানা আপার কাছে যাবো, ঘটনা কি বলতে পারছি, ওই দিকে আমাদের চুপ থাকবে এবারে, বইতে বের করতেছি সুতরাং কি আমাদের হবে আমাদের বুঝতে পারতে হবে যে কথা, তারপর বইটা ওই আসার পরে আমাদের উৎসাহ দেখে, হ্যাঁ, প্রথম কপি হবে মানে আমাদের কাছে পৌঁছানো, এত দুঃসময় সাধন করে আমি আর পারতাম না, নয় নয় এবং যা পেরেছেন তারা পেরেছেন, সবার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আজ আমি চঞ্চল সারিয়া এটা ভাবলে আমার ভালো লাগে, আমার সাথে খুব বেশি করে জানি বাবু ভাই আপনি কাছে আছেন উনি জানি, আপনাদের জন্য চঞ্চল সারিয়া হতে পেরেছি, এই আনন্দের আমার শেষ নেই, অত ভাষার শেষ নেই, কৃতজ্ঞতা সবার জন্য, ধন্যবাদ সবাইকে। বলুন একটু যেটা আপনার করতে লাগে বলুন না একটা বলুন সকাল 10টা বলেছি কিছুদিন ধরে ক্যাম্পাসে কৃষ্ণ বলে ডাক দিলে আজও ঘাড় ঘুরিয়ে তাকায়, দেখি মৌনতার ঘামে ওরা ফাগুন দুপুর, মহুয়ার বনে তোমার হলুদ শাড়ির আঁচল, মুগ্ধ পরিমাণ নিয়ে একা পথ চলা, মেঘ পাখি চিরকুটে লেখা নাম, কলা ভবনের করিডোরে যেন মজদুর মূর্ছনা, মন্দির গান হলগেট অপেক্ষার দিন, প্যারিস রোডের সন্ধ্যা ধীরে ধীরে আসে অনুশোচনায়, ক্যাম্পাসের কৃষ্ণ বলে ডাক দিলে আজও মাদার বন্ধ শুনি তোমার চুরিয়ে দিলে নিষ্ঠুর কথা ঘুমছুটি মাথা খোল। ধন্যবাদ সবাই। আমি তো এমনি বলি না এই ক্যাম্পাসের ডিসকাশন মনে করি কি বলবো না, সে প্রমাণটা রেখেই গেল কবি চঞ্চল সারিয়া, তরুণ প্রজন্মের কবি এখানে উপস্থিত আছে, রিঙ্কু রায়, আসো ভাই কবিতা পড়ো, কথা বলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমি সর্বকনিষ্ঠ আর কি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে এই যে কাজটা হয়েছে মন্দিরের কাজটার মধ্যে পরিবার, যেটাকে আমরা সবাই কম বেশি ওইটাকে সবসময় মানসিকভাবে যাপন করতে, একবার যে মন্দিরে গেছে তখন যে সময় যাপন করেছে সেটা মানসিকভাবে ওই ভূগোল থেকে বের হতে। যাই হোক, ধন্যবাদ আজাদ ভাই এবং নয়ন ভাই, ওরা আপনার বিশাল কাজ আমাদের সঙ্গে উপহার দিয়েছেন, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে বা যারা জানতে চায় মানে প্রবীণ এবং নবীনের যে মেলবন্ধনটা হয়েছে এটা আমাদের জন্য, আমি এই প্রজন্মের থেকে বলতে চাই আমাদের জন্য একটা বিশাল কাজ, এবং আমরা আশা করছি আপনাদের যে আমরা
আমার একটা ছোট্ট কবিতা এখানে পড়ছি, অজানা দুঃখ। অথচ অনলের কেমন প্রিয়, তুমি আমাদের ওরাও অনলের কুনুমের চান, যে তখনই হয় যদি সে তরিকারে পাওয়া। আরো দাহ্য করো, আরো দাহ্য করো আমার রাখলে, আরো নদী জল দাও তার বুকে। তোমার যে পূর্ব প্রিয়, তুমি বড় অচিন অক্ষরে সাজিয়েছ প্রতিটা পথ, বড় বেশি খোলা লাগে তোমার শব্দ মূল। এত পরশ মেজে নাকে আসে আসমান দিয়া, কত কোথায় আকাশ। তোমার রাহি রবে জনম নবে, কে তারে ছুঁয়েছিল, কবে তারে ছুঁয়েছিল, তবু বারবার জড়াই শিমুল, তবু বারবার এই বৃক্ষ জন্ম, তবু বারবার করি মাটির মতো, তবু বারবার ডুবি জলে অনলে। ধন্যবাদ। আড্ডায় আলাপে আমাদের সময় কেমন যাচ্ছে। আমরা রিঙ্কুর কাছ থেকে যে কবিতাটি শুনলাম, এই কবিতাটি মতিয়ারের কবি ও কবিতা সংকলনে আছে। সেই সময়ের একজন উজ্জ্বল কবি। এই কবিতা আমরা যারা শুনছি সামনাসামনি বসে এই ধরনের আজাদ এদেরকেও সংযুক্ত করেছে। এই সংযুক্ত যে পরম্পরার নাম, সে পরবর্তী প্রজন্মের নবীন প্রজন্মের আগের প্রজন্মে যারা ছিলেন ধারাবাহিকতা তৈরি করেছেন, ধারাবাহিকতা দেখেছেন, দেখেছেন। কবি জামিল রায়হান আমাদের সেই অগ্রণী কবি, তার কাছ থেকে একটি পরম্পরার চিত্র এবং একটি কবিতা। এখানে কবি ও কবিতা এবং অসম্ভব এসব করার একটি গল্প। কবিতাতে কবি আদম কালামের সাথে যখন আমার কথা হয়, তখন আমার কাছে মনে হয়েছিল যে এমন একটা দুঃসাধ্য আজ কিভাবে লম্বা সময় সাল থেকে আমাদের কবিদের খুঁজে পাওয়া, আজকের যারা তরুণ প্রজন্ম তাদের কবিতা সংগ্রহ করা সত্যি আমরা যারা সত্তরের শেষ এবং আশি শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমাদের সমসাময়িক কালে কবিদের খুঁজে পাওয়া সহজ হতো আমাদের কাছে। কালাম কিংবা এদের সমসাময়িক কবিদেরকে আমরা মোটামুটি চিনি না। আমাদের যারা দূর অগ্রগণ্য বা পরবর্তী প্রজন্মের যাদের অনুযায়ী ছিলেন, তাদেরকে খুঁজে প্রশস্তি এবং দুর্লভ কাজটি সমাধান করতে গিয়ে কঠিন কঠিন পরিশ্রম এবং ধৈর্য আর এই সকল সমাধান করার জন্য যে সাংগঠনিক দক্ষতা দরকার ছিল, তাদের তোমাদের শুনেছি আমি কালাম আর তার কাছে আমি কিছুটা জানি, যেহেতু তবে কালাম আমাকে মাঝ পথে গিয়ে বললেন যে আপনার লেখাটি আর একবার আমার মনে হয়েছে এরকম বিস্তৃতির অতলে বলেই যায় কিনা শেষ পর্যন্ত, কিন্তু আবার ফিরে পাওয়া এবং সর্বশেষ এটা যখন বই আকারে বেরোলো, আমি খোঁজ রাখছিলাম প্রায় যে বইটি গত বই আকারে এসে যাচ্ছে। সত্যি খুব আনন্দিত হয়েছে এই জন্যে যে সত্যি
সত্যিকার অর্থেই মদিয়াকে আমরা যারা হৃদয়ে লালন করি, বহন করি মদিয়াকে, মদিয়ারের কবি ও কবিতা এটি মদিয়ারের একটি ইতিহাস। আমাদের কবিতার পালা বদলের সাথে সাথে বিশেষ করে পালা বদলের ক্ষেত্রে মদিয়ারের কবি এবং কবিতার একটি সাহিত্য আছে। এটি আমাদের এই বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়লে আমরা কবিতার, বাংলাদেশের কবিতার যে পালা বদল তার সহজে করা যাবে। আমাদের অগ্রজরা যারা লিখতেন এবং আমাদের সমসাময়িক যারা লিখতেন বা আমাদের পরে যারা লিখছেন তাদেরকে এক সূত্রে গাঁথা, এটা সত্যিকার অর্থেই কবির কাজ এবং কাজকে সমাধান করেছেন কালামের কঠোর পরিশ্রম এবং বিভিন্ন সাথে যোগাযোগ। আমার মাধ্যমেও আমি কিছু কিছু কবিতার কবির কথা বলেছি, তাদের সাথে যোগাযোগের ব্যাপারে আমিও কয়েকজন কবিকে বলেছিলাম যে কালামের সাথে যোগাযোগ করে আপনার লেখা লিখতে দিন। আসলে এরকম কাজ করতে পারে, মানে ইতিহাস রচনা করাটা সত্যিকার অর্থে কঠিন এবং নির্মমভাবে যদি আমাদের যাদব বলেছেন যে আমাদের নির্মম সম্পাদক চালিয়ে যদি খুব সুন্দরভাবে সম্পাদনা করেছেন, এটা সত্যিকার অর্থেই ধন্যবাদ সেভাবে দিয়ে হবে না। আর তাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নেব যে এটা প্রাণ প্রতিষ্ঠা করেছেন তারা, তাদের সবারই ধন্যবাদ এবং তাদের কৃতজ্ঞতা জানানো দরকার আমাদের। যারা সত্যিকার অর্থে গ্রন্থ আমাদের খুবই প্রয়োজন ছিল। বিভিন্ন যে দিকগুলো ছিল, যেমন নাটকের উপরে মলয়বরণ যে কাজটি করেছেন, তার পাশাপাশি কবিতার উপর মদিয়ারের যে অবদান, এটিকে প্রত্যাহারে নিয়ে আসা, এটা নিঃসন্দেহে খুব আদর্শ কাজ হয়েছে এবং আমাদের জন্য যারা আমরা হয়তো আজকে আছে কালকে নেই, হারিয়ে যাবো, কিন্তু এটি গ্রন্থাগারে আমাদের মদিয়ারের যে কবিতা কবির ইতিহাস তা খুব সংরক্ষিত থাকবে। মানুষের অন্তরে যারা কাজ করেছেন তাদের কাছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞতা জানাই। আমার একটি কবিতা এবং একটি গল্প এর মধ্যে সন্নিবেশিত আছে, এটি হয়তো বড় কথা নয়। বড় কথা হলো মদিয়ারকে ধরে রাখা, মদিয়ারের আবেগকে ধরে রাখা, মদিয়ারের সৌন্দর্যকে ধরে রাখা, মদিয়ারের ইতিহাসকে ধরে রাখা, কবি কবিতা এই কাজটি করেছে সফলভাবে। এবং এটি আরো আনন্দিত হচ্ছে যে ত্রুটি বিচ্যুতি আছে হয়তো, বা যারা বাদ করেছেন তাদেরকে পুনঃসংযোজিত করে এটি যদি কোনো দ্বিতীয় সংস্করণ বেরোয়, এটি পূর্ণাঙ্গ রূপ সেদিকে আশাবাদী রাখতে করছি। কবি ও কবিতা পূর্ণাঙ্গ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কবিতা কবিতা যে কবিতাটি সন্নিবেশিত হয়েছে পথে শেষে এক অস্থির জীবন,
কাটার করি ছিন্ন ভিন্ন মাথা আধা চাঁদ শুয়ে আছে। বিস্তীর্ণ মাঠ ঘুরে যার বেড়া রজনী গন্ধার অসার জরায়ু কিছু ভুল গোলাপের ম্রিয়মান আয়ু আগর পরিত্যক্ত নাটায়ের গায়ে লেপটে থাকা ছিন্ন ভিন্ন সুতা পাশে পড়ে আছে আলেমদের রক্তমাখা। ওরা আয়ু চেয়েছিল শতাব্দীর গূঢ় তত্ত্বে কি ছিল পাথরের গায়ে পাশে পড়ে আছে বাঁকা ছেনি আর বাটালির গায়ে নুন ওঠা সম্পূর্ণ মহি। অন্যদিকে পড়ে আছে নদীর নাশ করে ধুলিময় সে পথের শেষে এক অস্থির রাত ছেঁড়া বাঁকা গায়ে শুয়ে আছে পাশে পড়ে আছে শীতের কামড়ে হারিয়ে যাওয়া শহরের ছেঁড়া মানচিত্রখানা ঝুলে আছে মনের আলে সে এক অচেনা কোনো স্মৃতি কাটা করি বাতাস বিহীন কোনো অন্ধকারে কবিতা মিলে আমাদের বড় ভাই কবিতাটাই ভালো লাগলো। কথা তো লিখেছে, কবিতাটাও একটু বেশ ভালো লাগলো। এবার আরেকটি অগ্রজ কবি কাদির রেজা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার সময়ের সাহিত্য চর্চার কবিতা চর্চার একটি ছোট চিত্র যদি তুলে ধরেন এবং পাশাপাশি একটি কবিতা পড়েন। হারিয়ে গেছিল তো হারিয়ে গেছি। উনি আবেদ আব্দুল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন। সেই পরিচয় দিয়ে আমি প্রতিদিনের কথাগুলো টেনে আনছি। আবার আপনার নাম কি জানতে পারি? আমি সেই সময় মোহাম্মদ রেজাউল কাদির নামে লিখতাম। পরে হাসান হাবিব ভাইকে একটা লেখা দেখি, কি বড় নাম তোমাদের, তখন হাসান হাবিব ভাই রেজাউল কাদির। তারপর কৌশিক আহমেদ, আলী মাহমুদ আর আমি মিলে একটা পত্রিকা বের করি সাহিত্য, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আমাকে কৌশিক শুধু রেজাউল কাদির দেয়। পরবর্তীতে আমি আগের রেজা নামে লেখা শুরু করি। 78, 79, 80 পর্যন্ত লিখেছি। তারপর কিছুদিন সাহিত্য থেকে দূরে থাকি এবং পরবর্তীতে বেশ কিছু পরে বলা চলে 93, 94, বলা চলে 2000 সাল থেকে আমি আতাতুর কামাল পাশা নামে লিখছি। আতাতুর কামাল পাশা মূলত আমার জন্ম নাম বাবাই দিয়েছিলেন, কিন্তু অন্যান্য ভাইদের নাম জমিরুদ্দিন পাশা, জামালউদ্দিন পাশা, মুর্তজা মনিরুদ্দিন পাশা, এভাবেই নাম আমার এসেছে। কিন্তু ছোটবেলায় ঠিক মতো উচ্চারণ করতে পারতাম না বলে এই নাম রেজাউল কাদির নাম আব্বা ক্লাস 6 থেকে 10 সেই নামই লিখছিলাম। সেই 72-এও আমার যতটুকু মনে পড়ে, 72-এ সংক্ষেপে বলি, 72-এ সোনার বাংলা পূর্ণ ঢাকা থেকে বের হতো, ওখানে লেখা বের হতো। তারপর অন্যান্যদের কৌশিকে বের হতো, কৌশিকে কোথায় এনারাও লিখেছেন, জামিল রায়হান এবং আবেদ আব্দুল্লাহ লিখেছিলেন। আর পরবর্তীতে ওই 74-এ একটা পত্রিকা বাংলাদেশ ভারতের 100 জন কবিকে নিয়ে কবিতা নিয়ে সাম্প্রতিক বের হয়, আমিনুল ইসলাম বেদুনের এখানে ভাষা ছিল, এখন উত্তরায় চলে গেছেন পত্রিকায়। এভাবে লিখতে থাকি, বেশ কিছু বছর লিখি। 78-এ যত মনে পড়ে, 78 নাকি 76-এর ঈদ সংখ্যা সমকালেও আমার কবিতা গিয়েছিল। কবিতাটার নাম ছিল লক্ষ্মী। আর আলী রিয়াজের ওখানে একটা দেখা গিয়েছিল যে আলী রিয়াজ আজকে কনস্টিটিউশন সম্পাদনা করছে, সে আলী রিয়াজেরও ছিল। আর এখন বলতে গেলে আমার যদি ভুল না হয়, জামিল রায়হান না, জামিল রায়হানেরও অনেক আগে একটা কবিতা লিখেছিল, রোববার। রোববার তখন ভবন থেকে বের হতো।
আকেল আব্দুল্লাহর কথা এখনো আমার মনে আছে। সে বছর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সম্ভবত 8টা লিটল ম্যাক বের হয়েছিল। তার মধ্যে সম্ভবত আকেল আব্দুল্লাহ একটা কবি। হ্যাঁ, আবার স্পর্ধা কথা স্পর্ধা স্পর্ধা করে স্পর্ধা নামে বের করেছিলেন, এটা আমার মনে হয়। মানে এই গ্রুপটা যে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি তো আইন বিভাগের ছাত্র, তবুও এসে এমনি আবু বকর সিদ্দিক স্যারের রুমে বা জুলফিকার মতিন স্যারের রুমে বা ওনাদের আসাদুজ্জামান স্যারের রুমে আসতাম, এসে আড্ডা মারতাম। কিন্তু এনারা তো পুরোদস্তু বাংলা সাহিত্যের ছাত্র এবং খুব টকভাবে সন্তান। হ্যাঁ, আলির ক্যান্টিন তো আছে। আমি বেশিরভাগ সময় আড্ডা মারতাম আমি, সুমন রহমান, তারপরে আলী মাহমুদ, এরা আলির ক্যান্টিনে আড্ডা মারতাম। অধিকাংশই ছিলেন এক এক গ্রুপে ভিন্ন ভিন্ন জায়গায় মাঠে বসে। ক্লাস হয়তো 9:30টার ক্লাসটা শুরু হয়ে গেছে, 11:30টার ক্লাস শুরু হবে বা 12:30টার ক্লাস শুরু হবে, তখন এসে এখানে চা খেত, ধূম্রপান ইত্যাদি ইত্যাদি এবং কবিতা চর্চা এনারা করতেন। আমি কিছুদিন আগে অবশ্য একটা আর্টিকেল লিখেছিলাম আমার ভাষা নামে জনকণ্ঠে, কবিতা সারথি ও আমরা, এরকম একটা আর্টিকেল লিখেছিলাম। আর আমরা কবিতা সারথি যে প্রতি সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল 4টার দিকে শহীদুল্লাহ এর পাশে একটা শহীদুল্লাহ করা হোক না মমতাজুদ্দিন করা হোক, বাংলা বিভাগটা কোন কোন করা হোক, হ্যাঁ শহীদুল্লাহ করা হোক। এখানে এর সামনে আমরা বসতাম, স্যারেরা আসতেন, সেই বলতে কি আবু বকর সিদ্দিক, তারপর হাসান আজিজুল হক, আসাদুজ্জামান, জুলফিকার মতিন, আব্দুল খালেক স্যার, মানে বলতে আতাউর রহমান স্যার, শেখ আতাউর রহমান কখনো কখনো শহর থেকে আসতেন বাসে, এবং ছাত্রদের তো বলতে গেলে সবাই আছেন, এনারা আসতেন কবিতা আবৃত্তি। ঘুরে গেছেন আমার কবিতা পাইনি, আপনার বুঝতে পারিনি মধ্যে কবিতা কিন্তু ছবি আছে, ঠিক আছে ছবিটা দেখেন কি স্টাইল। জামিল রায়হান, আকেল আব্দুল্লাহ আর দাউদ মুস্তাক দাউদ, কে যেন এই সময় কমেন্ট করেছিল যে আরে তুমি এমন ভাবে পড়ে আসছো, ছোট্ট দেখা করছো, মনে হয় যেন আল্লাহর উপর থেকে নাজিল হয়ে চিত্তর হয়ে পড়ে, এরকম কমেন্ট করেছিল। এই যে রেজাউল হক শান্তি, সম্ভবত এটা আমি কি জানি না, আলী মাহমুদ, হ্যাঁ জি, আর এটা এই মলয় কি শুভেন্দু ইমাম, এক দুদিন পর জামিল রায়হানকে সেলফোনে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম একটু মোটাসোটা ছিল, তখন একটু সামান্য বকু ছিল, বলছে যে না অনেক মোটা হয়েছে এরকম। মানে সত্যিকার এই ছবিটা দয়া করে আমাকে একটু দেবার ব্যবস্থা, তো এটা সত্যি কথা। এখন আমাদের কেন আমরা এখানে অন্তত 1 2 3 4 5 6 4জন 3জন আমাকে নিয়ে 8জন হয়েছে, আমরা কেন এই অনুষ্ঠানের প্রয়োজন আছে সেটি হচ্ছে স্পর্ধা পত্রিকা, সে পত্রিকা তরুণ লিখে সে উল্লসিত হয়ে, সে আনন্দিত হয়ে, উৎসাহিত হয়ে আবারও লিখতে শুরু করে। লিখতে লিখতে এমন হয়ে গেছে হয়তো জামিল রায়হান আছেন, এনার মতো প্রতিষ্ঠিত লেখক হয়ে গেছে।
শুনেছিলাম, তার কাছে যেন শুনেছিলাম আমি ওই মতিঝিলের ওদিকে, সেটা হচ্ছে যে জামিল রাহের বলে একটা ক্লাব সে অনেক বড় লোক হয়েছে। স্যার আমি তোমার এই ইয়াতে ধানমন্ডি পাচ্ছি, just near him, so you wait. One meeting is going on at about 10-15 minutes. I'm calling you. একটু তোমার এলাকাতেই থাকো স্যার। এই যে বলছিলাম, উনি যে স্পর্ধাটা বের করছে, ওই স্পর্ধায় কবিতা লিখে তার কবিতা পাঠে মনে করেন আমার কোনো কবিতাই প্রকাশ পায়। এরকম আমি একজন লেখক, আমাকে যে উনি কোনোভাবেই হলেও ওই পত্রিকাতে স্থান করে দিয়েছেন। আজকে সেই কবি হয়তো প্রতিষ্ঠিত হয়ে চাকরিতে গেছেন বা অন্য কিছু করেছেন, অনেক সম্মান পেয়েছেন, জামিল রাহের পেয়েছেন, আবেদ আব্দুল্লাহ পেয়েছেন, প্রতিষ্ঠিত মানে কবি সাহিত্যিক, এটা যে একটা মনের ঘোড়া সেটা পেয়েছে। এই কাজটা সেদিন করতে পেরেছিলেন আবেদ আব্দুল্লাহ। এরকম ক্যাম্পাসে আড্ডা, তারপর আরো অনেক পত্রিকা সে সময় বের হয়েছে। হ্যাঁ, জামিল রায়হান লিখেছেন, ওখানেও লিখেছেন, ঢাকাতেও লিখে আস্তে 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 প্রতিষ্ঠিত হন আবেদ আব্দুল্লাহ। তাই এই যে আমরা সে সময় চলেছি, আমাদেরকে যেমন আমি শিকদার আলমুল হক ভাই এখানে ওই মসজিদের ওখানে বাড়িতে থাকতেন। ঢাকায় যখন আমার কিছু লেখা প্রকাশ হলো, আগেই বলছিলাম ৭৪-৭৩ থেকে আমি ৭২-এও ঢাকার পত্রিকাগুলোতে লিখতাম। তো আমাকে তখন উনি বললেন, একদিন বললেন, দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ আছেন, অনেক শিক্ষক আছেন, তাদের কাছ থেকে আপনি মানে ছন্দ ব্যক্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত। এখন আমি লিখতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমার অক্ষর দিক থেকে কবিতা বেরিয়ে আসে। সেদিন আমরা এই শিক্ষাটা পেয়েছেন, এই ধরনের শিক্ষা পেয়েছিলাম। তারপর এনারা আরো ভালো বলতে পারবেন, আবু হেনা মুস্তফা কামাল স্যার ছিলেন। আবু হেনা মুস্তফা কামালের আজ পর্যন্ত ইন্তেকাল করেছেন, শেষ দিন পর্যন্ত কবিতাগুলো একটু গীতময়, একটু মানে সচ্ছল গতিতে যায়, এভাবে উনি লিখে এসছেন এবং সুন্দর চিত্রকল্প, দারুণ সুন্দর। আজও আমার মনে আছে আব্দুল্লাহ যে লেখাগুলো আমি দেখেছিলাম, সেগুলোতে সে সময়ে আধুনিক এবং আধুনিক এবং তারুণ্য চর্চিত শব্দমালা ছিল। সজনে, তারপর নৌকা, বাড়িঘর, গ্রাম, কলস, বাঁশি, সমস্ত শব্দ ছিল তার কবিতায় যতটুকু মনে পড়ছে। জামিল রায়হান প্রথমে যে কবিতাটা তার ঢাকা পত্রিকায় আমি দেখি রোববারে, বহু আগে, ছোট কবিতা একটু নিচের দিকে ছিল, তাতে আর একটু ভিন্নমুখী ছন্দ, ব্যঞ্জনা এবং চিত্রকল্প এবং কথা পায়। এইটা সেই সময় আমাদের ওখানে ছিলেন সোহেল ভাই, খুব ভালো গল্প লিখতেন। হঠাৎ করে যে কেন বন্ধ করে দিলেন আমার মাথায় আসে না। এগুলো তার আরো কত নাম বলবো, অনেক আছে। কৌশিক আহমেদ আমেরিকা গিয়ে বেঁচে গেছে, এরকম ভাব। আলী মাহমুদ দিনকালে চাকরি করেছে, তার ছেলে আছে, বউ আছে, আর অন্যান্য সুমন্ত পরে শুনলাম ওই বিল্ডিং থেকে বের হতে দেখেছিলাম, আমাকে চা দিয়েছিল। সুমন কানাডা চলে গেছে, সুমন বোধহয় এইখানেই কোনো একটা বাড়িতে ওর মাকে নিয়েছিল। আমার মাস্টার্স এবার পরে ঢাকায় আসি, যখন সাপ্তাহিক থাকতে সেই সময় আবুল আব্দুল্লাহ সাহেবকে আমি একবার শুনেছিলাম যে ম্যাজিস্ট্রেসিতে না কিসের জন্য এখানে চলে গেলেন। এই যে বিষয়গুলো, সেদিনের যে আমাদের কবিতা লেখাগুলো, সেদিনের যে আমাদের কবিতা
স্বাভাবিক চলাফেরা, নিয়মিত বৈঠক, এই সমস্ত কিছু ওখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে মলয়ের কথা বলে না, মলয় কবে এসছে আমাদের অনেক পর, মলয়েরও আবার ইয়ে আছে, মলয় পরিচালনা করেছিল একটা নাটকের ছোট্ট রোল আমি করেছিলাম। আপনার ওই পাশাপাশি 3টা হল, এই পাশের হলটাতে যেখানে ওখানে ওই স্টেজে নাটকটা হয়েছিল, মঞ্চস্থ হয়েছিল। ওই নাটকটা আমি ছোট্ট দুটো অভিনয় করেছিলাম। আর কিশোর দাও ওখানে, তখনও কিশোর দা কিশোর দা তখনও ঢাকায় আসেন, ওইখানে এসে গান গাইলেন। ওই গানটা তার সঙ্গে নাসিম আপা দিয়েছিলেন, নাসিম আপাও শহরে থাকেন, আরে হে রামা হে দোল 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 পাল দোল সবকিছু জলরাশি সবকিছু এরকম এই গানটা গাইছিলেন। এখন মনে আছে মূলত কেন আমরা বলছি, এখন যে সমস্ত তরুণরা লিখছে লিখছিলাম, এদের না আছে ছন্দ জ্ঞান, না আছে কবিতার ভেতরে একটা কবিতা যে যাই বলুক, এটা আমি সব সময়ের জন্য বলবো, জোর দিব, হ্যাঁ আপনার পঞ্চমীর বিহীন, আবার 6 মাত্রা, 10 মাত্রা, 14 মাত্রা, 18 মাত্রা, বা হঠাৎ করে 18 মাত্রা নেমে ছক করে 10 মাত্রা বা 8 মাত্রা এসে কেউ অক্ষর দিতে দিচ্ছে, হয়তো আগ্রহ দিচ্ছে, কিন্তু কবিতার ক্ষেত্রে কাব্যময়তা, এটা যে কবিতা, এটা যে গদ্য নয়, এটা প্রবন্ধ নয়, এই আলাদা করণ কাজটি কবিতার ভেতরে অবশ্যই থাকতে হবে। এবং সেগুলো শিখে এসেছেন এই তো জন্মটা, আমাদের জন্মটা, নিয়মিত চর্চা করতে, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান সেও একটা পত্রিকা বের করেছে, আহমেদ আব্দুল্লাহ একটা পত্রিকা বের করেছিলেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে স্পর্ধা। এরকম সাহিত্যের সঙ্গে জড়িয়েছিলেন মন প্রাণ নিবেদিত ভাবে। আর আরেকটা বিষয়, এই সাহিত্য শিক্ষকটা নিয়ে এই সাহিত্য সাহিত্য আমাদের জীবনে ইন্টারভিউ ঘাস লাগে। প্রতিদিন আমরা অফিস যাই, খাই যাই, ঘুমাই, বাজার করতে হয়, বা বকুনি ছেলেটাকে কিন্ডার গার্ডেনে নিয়ে যেতে হয়, এখানে কোথায় সাহিত্যের জায়গা, এখানে কি একটা জিনিস আমি অনেক মানুষের দেখেছি, কম বয়সী মানুষের, মাঝ বয়সী মানুষের, বয়সী মানুষের দেখেছি, একটা বই যদি মনোযোগ দিয়ে পড়ে, প্রবন্ধ হোক বা উপন্যাস হোক, গান, একটা ভালো গান অনুষ্ঠানে শুনলে যেমন তার অনুরণন শ্রোতার হৃদয়কে কিছুক্ষণ করে নাড়িয়ে দিয়ে যায়, ঠিক সেরকম সাহিত্য মনে প্রাণে, বা কোনো একটা বই পড়লে বা কোনো একটা প্রবন্ধ পড়লে মানুষের ভেতরে এমন একটা স্থিরতা, এমন একটা মানে ওটাকে বলা যায় সরলতা, এমন একটা ভালো মানুষ বা এমন একটা উদার মন চলে আসে, যেটা অন্য কিছুতে হয় না। হাসান মালিক বেতার নাটক থেকে এবং সঙ্গীত শুনলেও কিছুটা হয়, কিন্তু সাহিত্যের জিনিসটা এটা মানুষকে মানুষের জায়গায় নিয়ে এসে তার পড়ায় আছে আমাদের জীবনে। এটা বিশ্বের অনেক দেশেই আছে, চীনেও আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, ইউরোপীয় দেশগুলোর ভেতরেও আছে, কিন্তু সাহিত্যের প্রয়োজন আছে। এখন কেন আমাদের ওই সময়ের দিনগুলোর উপযোগিতা, ইউটিলিটি, অর্থনীতির ভাষায়, যেমন একজন বংশীবাদক শখ করে বাঁশি বাজায়, এটা তার
অর্থ এনে দেয় না, কিন্তু সেই বংশীবাদক যখন একজন সঙ্গীত শিল্পীর পেছনে বা রাস্তায় বাঁশি বাজিয়ে মানুষকে মুগ্ধ করে অর্থ আয় করে, সেটা কিন্তু অর্থনৈতিক, সেই বাঁশি বাজানোকে অর্থনৈতিক উপযোগিতা বলা যেতে পারে। এখন আমাদের সাহিত্য কি, আমাদের সে সময়ের সাহিত্য মানুষের ভেতর কিভাবে, বা আমরা কতটুকু সেই সময়ের সাহিত্যকে ধরে রাখতে পেরেছি, যে আজকের দিনে যারা আছেন ক্যাম্পাসে, যারা আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ইয়াতে যারা আছেন, বা বাংলা বিভাগে যারা আছেন, কেন আমাদের এটা মনে রাখবে, কি দরকার? আপনার সেলফোন দেখছে, সেলফোন দেখে সময় কাটাচ্ছে, সেলফোনে তো কবিতা পড়তে পারছে, ভালো লাগছে পড়ছে, ভালো না লাগছে অন্য জিনিসে চলে যাচ্ছে। কিন্তু ওখানে সে সময় আমি বেশ কিছু শিক্ষকেরও নাম বলতে পারি। সনাত কুমার সাহা বাংলাদেশের সবচেয়ে মূল্যবান প্রবন্ধ লিখতেন। আরো অনেক সার্থক পত্রিকা, আব্দুল মান্নান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কি প্রধান, হ্যাঁ সাইড ভাই তখন ওই পত্রিকার সার্থক করতেন, সেখানে লিখতেন, তারপর সংবাদে লিখতেন, আরো অন্যান্য আবু সিদ্দিক। তখন আমরা, আমাদের ভিতরে এত আগ্রহ ছিল, আবু সিদ্দিকের দ্বিতীয় বইটা যখন বের করলো মুক্ত ধারা, কি যেন নামটা বিনীত কাকারিয়া, ঠিক সেই সময় বের করেছিলেন আপনার অন্য ঘরে অন্য সব ইলিয়াস ভাই উনি বের করেছিলেন। আমি কৌশিক, তারপর আলী মামুন বা সুমনিরা চিন্তা করতাম কে বড়, ইলিয়াস ভাই বড় নাকি আপনাদের হাসান আইয়ুব ইয়া বড়। আমার কথা বলবো হাসান আইয়ুবের হকে তখন একটা বই বের হয়েছিল, অন্য স্বরের সঙ্গে হাসান আইয়ুবের হক স্যারেরও একটা বই বের হয়েছিল, শকুন নয়, তারপরে ইয়া নয়, ওই আপনার ওই গল্প আর একটা কি যেন বই বের হয়েছিল। তখন আমরা চিন্তা করতাম যে আন্দোলনে আমরা চিন্তা করতাম কে বড়, কে বড় লেখক, এইভাবে আমাদের ভিতরে কাজ করতো। তখন সাহিত্যের বিভিন্ন জিনিস, এই যে আমাদের ক্যাম্পাসে গড়ে উঠলো বা কবিতা সারথী, এখান থেকে উৎসাহী একটা প্রজন্ম বের হয়ে, এটা আমরা বলতে পারি, আজও বলতে পারি। রফিকুর রশিদ কিছু পরে এলেও সেও দিয়ে একবার অ্যাটেন্ড করেছিল। তারপর খালেক স্যার কম কবিতা করতেন, কিন্তু খালেক স্যারও পরবর্তীতে অনেক সাহিত্যের উপর কাজ করে গিয়েছেন এবং বাংলা বিভাগে শিক্ষক ছিলেন, উনি তো বিবিসিতে পরে চলে গেলেন। তো এই যে আমাদেরকে একটা গ্রুপকে তৈরি করে দিয়ে গেলেন, তারপর আমরা যে অন্যান্য কাজের সঙ্গে আজও সাহিত্যের সঙ্গে সংযুক্ত আছি এবং সাহিত্য কর্মী হিসেবে কাজ করছি, সেটা অনেক কিছুই চলে এসছে সেদিনের সেই কবিতা সারথী, কবিতা সারথীর মাঠ থেকে। আর দ্বিতীয় যেটা বললাম, সেটা হচ্ছে যে সাহিত্যটা আমাদের কি করে। সাহিত্য আমাদের জীবনে এমন একটি জিনিস যা মানুষের একটা মানে একটা মানুষের দুটো জিনিস আছে, একটা সজ্ঞানী আর একটা হচ্ছে অজ্ঞানী। যে আমি আর 2 মিনিট বলেই আমি থেমে যাবো, কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা বললেন, আমি আর কি জিনিসটাকে তুলে ধরলাম, সাহিত্যটা কি কতটুকু দিয়েছি সেদিনে কবিতা সারথী, বা আমরা সবাই কি দিয়েছি, এবং এই জিনিসটা আমাদের জীবনে কি প্রয়োজন আছে। এইটাই মূলত, এটাই আমাদের জীবনে আমাদের সেদিনের কর্তব্য এবং আমরা সুসম্পন্ন করতে পেরেছি। না করলেও চলবে। আমাদের বক্তব্য এখানে মানে মূলত সেদিনের দিনগুলোর কথাই আমি বলছিলাম, হয়তো এই জন্য কোথায় 12-13 মিনিট পার হয়ে গেছে।
পরিচিতা চাঁদ জ্যামিতি উঁচু মাথা দিগ্বলয়ের ঘর ছেড়ে উল্কা হয়ে খসে পড়ে আমার তছনছ করে দেয় রূপলি বাধা। টট আর কন্ট্রাক্টের পথের উপর সোজাসুজি বাগড়া বাগিয়ে থাকে যে দিক ঘোরাবে। এখানে সেখানে সব এলোমেলো ছিটিয়ে চলে তাৎপরিক অধীনের সব। আবার গুছিয়ে তুলি বিস্তারিত সকল সকল পরদিন সেখানেও আরো এক ভিন্ন পরিলেখা করতলে ভগবান হয়ে সংঘর্ষে লাফিয়ে পড়ে আমার সঙ্গে। এমন দিনেও তবে কত আর যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে খেলতে কতটুকু সামনে এগোনো যায় বলো বৃক্ষলতা পাতা। কতক্ষণ সংঘর্ষের রক্তে বেঁচে থাকে, কতক্ষণ সংঘর্ষের রক্ত বেঁচে থাকে। মাঝ রাতে ঘুম জেগে আকাশের বুকে দেখি ক্লাসিক্যাল চাঁদ পড়েছে বাসন নিচে অবনীচে আমার চোখে। অনুষ্ঠানের রাস্তাতে রাস্তায় খুব ভালো লাগলো, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম সবাই চালচিত্রটা কাদের ভাইয়ের কাছ থেকে। আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়চ্ছি, একটাই মত হয়ে যায়, এটা একটা ব্যাপার। এখন সবকিছুর সমাপনী থাকবেন আমাদের অভিভাবক কবি আপেল হোসেন। হ্যাঁ জানা যায় আমি অনুষ্ঠানে তো এই চিন্তা যিনি নয়ন এবং হাজার জানানোর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তারই এই অবদানের কথা স্বীকার করেছেন। এই চিন্তার বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় দরকার হয় অর্থ। বিশাল বাজেট নয় যে এই ঘোড়ারও এখনো যে অবশিষ্ট আছে সেখান থেকে এখানে এইভাবে পৃষ্ঠপোষকতা করেছেন সেই জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু আমার অবজারভেশন আছে, যেহেতু রানা ফেলে দিয়েছেন লাইভ আছে, অনুষ্ঠানটি বলবো না, রিমেডিশন গুলো বলবো না, অবজারভেশন গুলো পরে বলবো, অন্তরে করবো। অসম্ভব সুন্দর কাজ, অসম্ভব সুন্দর কাজ, একটা অসম্ভব কাজ। আমি আলাপ করলাম আমায় একবারই করে একবার দুইবার নিয়ে বলছিলাম তুমি একটা দর্শক মোস্তাক কাউকে সারাক্ষণ করে ভাই ওরা আমার কাছে আছে। আরো কিছু বিষয় ছিল আমরা কিন্তু আরো কিছু তথ্য পেয়ে যেতাম, সেটা আমরা যেহেতু অন্তরে করে বলবো কিভাবে যদি দ্বিতীয় সংস্করণ হয় তাহলে সেটা কাজে লাগানো যাবে। আর এখানে আমি সর্বশেষ বলবো তারপরও যেহেতু নয়ন হাফিজ থাকে শুধু কানাডায়, আদাব কালাম দিনাজপুর বেস এবং তার চাকরি নিয়ে সেই সময় একটু অস্থির সময়ও গেছে, ওর কাছ থেকে কথা বলে জানতে পেরেছি। আর বিশাল জাহান রানা ঢাকায়, এবং আমরা মন্ত্রিহালে যারা কাজ করতাম এই পুরো সাহিত্য সংস্কৃতি আন্দোলনে, তাদের মধ্যে সেই সম্ভবত ছিল আমি রিক্রুট বলবো, রিক্রুট বলা কথা বলছি। আমার চলে আসার আগে আহমদ বাবু আমাদের সঙ্গে ছিল, আমার পাশেই থাকতো সে। রানাকে বোধহয় প্রথম একবার একটা সাহিত্য অনুষ্ঠানে আমরা বড় অনুষ্ঠান, সেটা কি আড্ডার প্রমোশনে কিনা ঠিক আমার মনে করতে পারছি না, একটা বড় অনুষ্ঠান হয়েছিল, প্রায় 300-400 দর্শক উপস্থিতিতে সে অনুষ্ঠান হয়েছিল। আমরা ওটা প্রচার করতে পারছি না, মাইকিং করার লোক পাচ্ছি না। সেই জিন্সের প্যান্ট পরা দেশের উপর ফার্স্ট ইয়ারকে আমাদের কয়েকদিন আগে ইংলিশে ভর্তি হয়েছে, সে বললো আমরা পাবো। সে এবং তার এক বন্ধু বলে নাহার মহড়া, দুইজন মিলে গোটা ক্যাম্পাসে সৃষ্টিকারী এই রাজশাহী
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ছাত্রীরা প্রথম মাইকিং করছে, এটা একটা রেকর্ড। তখন বলছিলাম যে এই মেয়েটি যাবে, তারপর তো পরে কালচারাল অ্যাক্টিভিটি গুলো তো সমান কেন্দ্রিক হয়ে গেল, বা অন্যদিকে ছিল, কিন্তু সমানকেই মানে পৃষ্ঠপোষকতা দিয়ে ওরা গড়ে তুলেছে। তো এখানেও এই বইটি বের হওয়ার ক্ষেত্রে মতিহারের সমস্ত ভালো কাজগুলো, অনেকগুলো কাজ এখান থেকে হয়েছে রানার যুক্ত থেকে, এবং সে কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে সৃষ্টিশীল কাজে সবচেয়ে লাইনে আছে, আর বাদকের আলোই আছে। সেখানে তার হাত পড়াতে কোথায় আমি বলতে চাই অনেক সুন্দর হয়েছে, এবং তার যথেষ্ট অবদান আছে। আমি কিন্তু তারিখ একবার বলছিল যে এরকম একটা উদ্যোগ হবে, হচ্ছে বোধহয় আজাদ কালাম করবে। নয়নাথের সঙ্গে আমার সরাসরি এর আগে কখনোই এরকম আড্ডা পরিচয় কখনোই আমরা আগে চলে এসেছিলাম, হয়তো বা সেই আমরা আড্ডা ছিল। আমি নয়নাথের কথাটা বলতে গেছিলাম, তখন অনেক যে এত ব্যয় কিভাবে মানে বই মেলায় দিলাম, এত ব্যয় কিভাবে আপনারা জোগাড় করলেন, অনেক বছর দিতে তখন বলবো না এটা মূলত ফাইন্যান্স করতে সেই বহন করছে, এবং আমাদের শ্রম আছে, শ্রমটা কিন্তু বিশাল। এই বইয়ের যে শ্রম অনেক বিশাল, কিছু বিষয় যেমন আমার বয়সও তারা দয়া করে কমাই দিয়েছে, অসুবিধা নেই। এরকম কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা লাইন করবো। এটা একটা বড় কাজ। এর আগে কি কোনো প্রমোশনাল অনুষ্ঠান আমরা করেছিলাম? এটা এটা হলো, আমি একটা জিনিস একটু আগে আলোচনা করেছিলাম, সবচেয়ে বড় জিনিস কি রানার জিনিস। রানা কত বড় সাহিত্যিক, কত বড় লিখি আমি জানি না, তার লেখা পড়ি আমি মানে পড়ি না পড়িনি, কিন্তু সংগঠন বিষয় এবং শিল্প এবং সংস্কৃতি যে মূল স্রোত, যে নমতাত্ত্বিক স্রোত, যে মানে কথা বলে মানুষের জন্য, আমাদের জন্য সেই জায়গায় সংশ্লেষ আছে, এবং সেই সংশ্লেষটা হালকা হালকা কিন্তু কঠোরভাবে আর তার যেটা মানে এখানে সবচেয়ে বড় যে রোলটা শিল্প সাহিত্য আমাদের সবচেয়ে বড় সাংগঠনিক ক্ষমতার অত্যন্ত সংবেদনশীল একটা মন, তার চিন্তা। এটা কিন্তু বিশাল ব্যাপার, আমি কিন্তু এটা বেরিয়ে আসতে পারি। আমি এই জিনিসটাই ওই রানা কোনো কথা বললে আমি সাধারণত আমার একটু কষ্ট হয়, কারণ তার ব্যক্তি ভাবে নিজেকে প্রতিষ্ঠা করার বিষয়ে একটি মিশন নিয়ে একটা কাজ করা, এই সাংগঠনিক লোকগুলো মানে অত্যন্ত প্রয়োজন। আজাদ কালাম যদি ঢাকা গেছিল এবং আমার সঙ্গে এটা অসাধারণ একটা বিষয়। আমি যেমন বলি একটা সহজ জিনিস, আমাকে বললো আজাদ কালাম তো সেখানে থাকেনি, আমি বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি পুরোনো ডিপার্টমেন্ট হলো সুবর্ণ জয়ন্তী হয়ে গেছে সবগুলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ আছে সুবর্ণ জয়ন্তী কি আছে ডিপার্টমেন্টে। আমি ওদের সেমিনার করতে যেতে হতো, গেলেই কিন্তু আমাদের রেকর্ড গুলো সব চলে আসে, কারা একটা বলছে ওরা কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু তাদের ছাত্রছাত্রী আমাদের কোনো কমপ্লেন দিতে পারিনি, প্রত্যেকে কি করে তারা সব তাদের ছাত্রছাত্রীদের কাজগুলো সুবর্ণ জয়ন্তীর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো বুঝতে হবে আমার কোন জায়গায় গেলে বুঝতে পারবো। এই ধরনের ঘটনা কিন্তু এখন যদি মানে দ্বিতীয় সংশোধন করা হয়, সেখানে গেলে এই ধরনের জিনিসগুলো 10-15 রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়কে আমরা রাখতে পাশাপাশি ঢাকা বেস, তারপর তো আলাদা মতো নিঃস্বার্থ কিছু বলবো কি বলবো, নিঃস্বার্থ ইয়ার কবি পাগল, হ্যাঁ সে তো আছে, না হলে একটা পাঞ্জাবি না শুনতে হয়, এটা আমাদের কাছে একটা পাঞ্জাবি না শুনতে হয়। তো এইটাই আমরা যে একসঙ্গে এতগুলো কবির নামে আমিও অনেকের নাম জানতাম, এটা আলাদা শেয়ার করছি যে আমাদের সিনিয়রদের জামিন ভাই যেটা বললেন অনেকের নাম জানতাম, এগুলো কিন্তু এই বই থেকে জানছি এবং তাদের সাথে পরে। আবার আমি যখন আমরা সুবর্ণ জয়ন্তী যখন গেলাম বলি যে ডকুমেন্টেশনের কথাটা বললো কত ইম্পর্টেন্ট, যে সুবর্ণ জয়ন্তী আমরা 7 বছর ছিলাম, আমরা গ্রামের বাইরেও 7 বছর ছিল, আবার এই এমএস করা শুরু করেছিলেন। তো
আমি 7-8 বছরে বাংলা বই হলে কিছুই জানতাম, কিন্তু সুবর্ণচন্দ্র জলিল স্যার একটা বই করছেন, একটা বই পড়ে আমার মনে হয় যে এই জিনিসটা যদি ফার্স্ট ইয়ার জানতাম তাহলে আমার মধ্যে এটা আরো অনেক কিভাবে আমি আমাদের গ্রহণ করতাম, আরো শক্তিশালী হতে পারতাম, সেটা আমরা জানতে পারি। এই বিষয়গুলো ডকুমেন্টেশন অত্যন্ত প্রয়োজনীয়, যেটা 10 বছর ধরে মানে বিভিন্ন জায়গায় পাবো না, আমি একটা বইয়ের মধ্যে কিছু কথাগুলো দেখে আসছি। তো এটা একটা খুব বড় কাজ। আমি নবজাগরণকে আবার স্পেশালি ধন্যবাদ দিচ্ছি, জানাকে ধন্যবাদ দিচ্ছি, আজাদ কালামকে তো ধন্যবাদ দেওয়ার কোনো শেষ নেই, কারণ পরিশ্রমটা মূল পরিশ্রমটা সেই নিয়েছে, কোঅর্ডিনেটর। তবে পরিকল্পনা আমি ওই রানাকে উপহারে করছি, আমি যদি একটা বিষয় ওখানে চিন্তা করি যখন দেখি যে ওর ইচ্ছা ওই দিকে আমি করি না, কিছু বলি না। তো গুড বিগিনিং ইজ আপনার, গুড প্ল্যানিং অর গুড প্ল্যানিং ইজ আপনার, এইরকম সব শুনি। তো এই বিষয়টা যদি এই পাবলিক ক্লাসে আমাদের উপস্থিতি হবে না, কিন্তু এটা যদি বইটা না দিয়ে একদিনে করা হতো জায়গা দেবে এই ধরনের প্ল্যানিং বইটা নেওয়ার জন্য এটা একটা রিয়াল কালেকশন, যে কোনো সবাই এটা পেতে চায়। এটা বাড়িতে না দেওয়া হতো, আমি ওদের কিন্তু তাই করতাম, প্ল্যানিং করতাম, যেটা বাড়িতে যাবে না আমাদের পাবলিকেশন হচ্ছে না, এসে নিয়ে যেত। তাহলে আজকে কিন্তু এর প্রত্যেকেই কতগুলো জায়গায় এটাকে মানে আমাদের কিছু কিছু জিনিস অবলিগেশনের মধ্যে ফেলে দিতে হবে। এই সবাই নিজেকে মনে করছে আমার লোক সব জায়গায় নাই, মানে আমরা সবাই মোটামুটি নিজের পরিবার আত্মকেন্দ্রিক হয়ে গেছি। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভবিষ্যতে প্ল্যান করে করতে হবে। এগুলো জিনিস একটা ভালো পরিকল্পনা, এটা সাকসেস এনে দিতে অনেক বেশি সাহায্য করে। আজকে সবচেয়ে বড় কালের যে হারিয়ে গেছিলেন, আমার 1850 সুবিধা ছিল, আমাদের সঙ্গে আগ্রহ ছিল, তারপর ওনাকে আমরা খুঁজে পাইনি। সুমন আমাদের লাল মাটিয়ার বাসায় কোথায় একবার দেখা যাচ্ছিল, সে আজ থেকে 83 সালে। তারপর আর খবরও জানতাম না, অভিযানে দেখেছিলাম, তাও কোথায় পেলে আমি জিজ্ঞেস করলাম, হয়তো সামনে কোনো জায়গায় সেকেন্ডারি রিসোর্স থেকে গেছে, যাই হোক যোগাযোগ করে নিতে পারেনি। এটা একটা বড় লাভ পাওয়া গেল। আর যারা এতক্ষণ ধরে এখানে প্রাণের টানে মনের টানে আমাদের জন্য আমরা ভবিষ্যতে ওই ধরনের আরো বড় অনুষ্ঠান বলে মতিহার কেন্দ্রিক আমরা সব মতিহারে যারা ছিলাম তারা যাতে সবাই আবার সম্মিলিত হতে পারি, সেজন্য একটা উদ্যোগ আমরা কিছুদিন পর রানাকে আমরা গ্রহণ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান তো মোটামুটি শেষ হয়ে গেল, আমরা সবাই মিলে ছবি চলে আসি।